হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দ্য গুড লাইফ সিনেমাটিকে নিয়ে, মানে যেটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারনের একটি সিনেমা, যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছিল থিয়েটারে। যে সিনেমাটি একটা মালায়ালাম সিনেমা, তো সেই সিনেমাটি এবার ফাইনালি নেটফ্লিক্সে চলে এসেছে, হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। এই ফিল্মটা 19 জুলাই নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছে। তো ফিল্মটাকে ফাইনালি দেখলাম, প্রচুর এক্সাইটেড ছিলাম ফিল্মটা দেখার জন্য। ফাইনালি ফিল্মটা কমপ্লিট করলাম। কীরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো এই ফিল্মটা? দ্য গুড লাইফ, এবং মালায়ালামে এই ফিল্মটার নাম মেবি আদু জীবিতম বলে একটা নাম। এই ফিল্মটা একটা ট্রু ইভেন্টের ওপর বেস্ড, ঠিক আছে। এবার এই ফিল্মটার জন্য পৃথ্বীরাজ সুকুমারন প্রচুর যত্ন নিয়ে, প্রচুর টাইম নিয়ে এই সিনেমাটিকে সে করেছে। এবং এই সিনেমার এক একটা ফ্রেমের জন্য নাকি তাদেরকে অনেক দিন ওয়েট করতে হয়েছে। যেমন ওই একটা উটের চোখে যখন পৃথ্বীরাজ সুকুমারন, আপনারা ট্রেলারেও হয়তো দেখেছেন বা গ্লিমসে, উটের চোখে পৃথ্বীরাজ সুকুমারন নিজেকে দেখবে আয়না হিসাবে। তো ওই যে শর্টগুলো, ওগুলো প্রচুর যত্ন নিয়ে, এবং আপনি যদি সিনেমাটি দেখেন আপনি বুঝতে পারবেন যে এই সিনেমাটোগ্রাফি কী। সিনেমাটা কোনো সেট ডিজাইন আলাদা করে কিচ্ছু নেই, একটাই যা সেট আপ, সেইখানেই সিনেমাটি চলছে। এবং সেইখানে যে কিছু কিছু শট এত সুন্দরভাবে নেওয়া হয়েছে, সিনেমাটোগ্রাফি জাস্ট আলাদা লেভেলের। এবার আমরা কথা বলবো সিনেমাটি হলো কিরকম। এই সিনেমাটি ট্রু ইভেন্টের ওপর বেস্ড আমি বললাম। এবার এই যে সিনেমার যে কনসেপ্টটা, যে গল্পটা, এই গল্পটা আপনাকে অনেকটা, কিছুদিন আগে একটা সিনেমার আমি রিভিউ করেছিলাম, মালায়ালামের সিনেমা মালায়ালি ফ্রম ইন্ডিয়া। ওই সিনেমার যদি আপনারা গল্পটা দেখেন, ওই সিনেমার যে স্ট্রাকচার, যে একটা মানে ওই টেমপ্লেট, যে একটা লোক, সে তাদের মানে দেশে কিছু ঝামেলা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানে, তাই জন্য সে কাজের জন্য বাইরে চলে যাচ্ছে। এবার তাকে কাজের নাম করে চিট করা হয়েছে, চিট করে একজনের কাছে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে সে তার গোলাম হয়ে থাকছে, এবং সেকে প্রচুর খাটাচ্ছে, প্রচুর কাজ করাচ্ছে, এবং পুরো তাকে মানে হিরোটাকে গোলামের মতো রেখেছে, মানে যেরকম চাকর হয় আমরা বলি, ঠিক আছে। তো সেটাও একটা আরব ক্রান্তি ছিল। এবার এই সিনেমার যদি আপনি টেমপ্লেটটা দেখেন, এই সিনেমার টেমপ্লেটটা কিন্তু একই সেম কেস। যে পৃথ্বীরাজ সুকুমারন সে বাইরে গিয়ে টাকা পয়সা রোজগার করতে চায়, তার ওয়াইফ প্রেগনেন্ট, তার ছেলে হবে, এবং সে সেখানে গিয়ে কাজকর্ম করে কিছু টাকা পাঠাতে যায়, তাই জন্য সে আরব কান্ট্রিতে যাচ্ছে। এবার সেখানে গিয়ে সে গুরুতরভাবে ফেঁসে যাচ্ছে। তাকে যে পাঠিয়েছিল ভিসা করে, যার মাধ্যম দিয়ে সে তাকে চিট করেছে, টাকার মাধ্যমে তাকে বিক্রি করে দিয়েছে। এই হচ্ছে গল্প। সেখানে গিয়ে ফেঁসে যাচ্ছে, এবং ফাইনালি কি সে রিভাইভ করতে পারবে, সেখান থেকে কি বেরোতে পারবে, এবার সেখানে ফেঁসে সে কীভাবে যাচ্ছে, এবং কত রকম তার উপর প্রবলেম আসছে, এইটাই হচ্ছে মেন গল্প। এবার ওই যে ফিল্মটা আছে মালায়ালি ফ্রম ইন্ডিয়া, ওর যে গল্পটা দেখবেন, এই গল্পটা পুরো সেম টু সেম একই গল্প, খালি প্রেজেন্টেশনের তফাৎ আছে। এই ফিল্মটা অনেকটা সিরিয়াস ফিল্ম, অনেকটা ইম্পর্টেন্ট ফিল্ম, অনেকটা ইন্টেন্স একটা ফিল্ম। ওই যে ফিল্মটা মালায়ালি ফ্রম ইন্ডিয়া, ওটা একটা মানে এন্টারটেনিং ওয়েতে দেখিয়েছিল, যে প্রেজেন্টেশনটা সেটা একটা, যেহেতু এটা একটা কমেডি ফিল্ম ছিল, কমেডির সাথে সাথে একটা ইমোশন ছিল লাস্টে। ওই ফিল্মটা অনেকটা মানে একটা ননসেন্স টাইপের, মানে একটা কমেডি, একটা হালকা ওই যে ঠিক আছে, সেরকম টাইপের ফিল্ম ছিল। আপনি যদি ফিল্মটা দেখেন বুঝতে পারবেন, মালায়ালি ফ্রম ইন্ডিয়া। এবার এই ফিল্মটা, এটা যেহেতু একটা ট্রু ইভেন্টের উপর বেস্ট, তাই জন্য পুরোটাই সিরিয়াসভাবে দেখিয়েছে। তো সেম টেমপ্লেট। ওই ফিল্মটা যারা অলরেডি দেখেছেন, এই ফিল্মটার কথা প্রচুর মনে পড়বেন আপনাদের যখন এই সিনেমাটি দেখবেন, যে গুড লাইফ, ওই সিনেমাটির কথা প্রচুর মনে পড়বে। তার পাশাপাশি এখানে ডাঙ্কি সিনেমাটার কথাও আমাদের একটু মনে পড়বে হালকা করে, যেহেতু রিসেন্টলি সেই সিনেমাটা রিলিজ হয়েছে। তো এই যে যারা ডাঙ্কি মেরে কেউ ইউরোপে যাচ্ছে, কানাডা, মানে যারা পাঞ্জাবি লোক আছে, যেটা তাদের ওখানে হয়, সেখানে গিয়ে গুরুতরভাবে ফেঁসে যাচ্ছে, তাদের সাথে সেইভাবে মানে ঠিক হচ্ছে না, তারা যেটা ভেবে যাচ্ছে সেটা উল্টো হয়ে যাচ্ছে। ঠিক সেরকমই এখানে যারা মালায়ালি যারা লোক আছে, তারাও এইভাবে যাচ্ছে আরব কান্ট্রিতে, সেখানে গিয়ে ফেঁসে যাচ্ছে, বা যারাই এরকম মানে বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে, তাদের সাথে কোথাও না কোথাও গিয়ে এরকম ধোঁকা হচ্ছে। এবং এই সিনেমার একদম লাস্ট শট, একটা শট আছে যেখানে একটা পুলিশ স্টেশনে একটা চার্ট থাকবে, ঠিক আছে, সেখানে অনেক লোকের ছবি থাকবে। এবার সেখান থেকে মানে পৃথ্বীরাজ সুকুমারন যখন সেই চার্টটা দেখবেন না, তার মুখের এক্সপ্রেশনটা দেখবেন, সেখানে আপনি বুঝতে পারবেন যে এইরকমভাবে মানে ডিরেক্টর ওইটা দেখাচ্ছে, কিন্তু তার সাথে সাথে আমরা বুঝতে পারছি যে এরকম কত লোক আছে যারা অরিজিনালি এরকম সেইখানে গিয়ে তাদের কোনো মানে খোঁজ পাওয়া যায় না, তাদেরকে এরকমভাবে মানে অত্যাচার করা হয়, তাদেরকে গোলাম বানিয়ে নেওয়া হয়। এই যে ব্যাপারগুলো রিসেন্ট টাইমে আমরা অনেক সিনেমাতেই দেখলাম। তো এই সিনেমার গল্প ওয়াইজ ডিরেক্টর যেটা বলতে চাইছে সেটা যেহেতু খুবই ভালো, এবং সেটা একটা, এই ফিল্মটা দ্য গুড লাইফ, এটা ট্রু ইভেন্টের ওপর বেস্ট। এবার আমরা চলে আসবো হচ্ছে পারফরমেন্স অনুযায়ী, যেইটা হচ্ছে এই ফিল্মে সব থেকে হাইলাইট, যেটা নিয়ে সব থেকে বেশি কথা হয়েছিল, যেটা নিয়ে মানে ফিল্ম দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল, যে পৃথ্বীরাজ সুকুমারন তাকে যেরকম দেখিয়েছিল ট্রেলারে, টিজারে, গ্লিমসে, সেরকম কি পারফরমেন্সে দিতে পারলো। এক কথায় আমি বলবো,
এই পারফরমেন্সটার জন্য পৃথ্বীরাজ সুকুমারন নো ডাউট হয়তো এই বছরে ন্যাশনাল অ্যাওয়ার্ড সে পাচ্ছে। আমি আগেও বলেছিলাম ট্রেলার রিলিজের সময় যে এই ফিল্মটার জন্য পৃথ্বীরাজ সুকুমারন কোনো একটা অ্যাওয়ার্ড পাবে, কিন্তু সত্যি বলছি ফিল্মটা দেখার পর আমার মনে হয় মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডের নমিনেশন তো যারু মানে পাবেই পাবে, আমার মনে হচ্ছে অ্যাওয়ার্ডও পেতে পারে। কারণ এবছরের কিছু পারফরমেন্স আমার দেখা, সেটা ভিকি কৌশলের শ্যাম বাহাদুর হোক, অ্যানিমালের রণবীর কাপুর হোক, বা আমাদের গোট লাইফে হোক, মানে কিছু কিছু পারফরমেন্স আছে যার জন্য নমিনেশন তারা পাবে। কিন্তু গোট লাইফ দেখার পর আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পৃথ্বীরাজ সুকুমারানি পাবে, সেই লেভেলে সে পারফরমেন্স দিয়েছে। একটা একটা ছোট ডিটেলিংস ডিরেক্টর এত সুন্দর করে নিয়েছে, ক্যামেরার শট, ক্যামেরার কাজ, যেভাবে যে জায়গাটাকে দেখাচ্ছে, যেভাবে তাদের লাচারি, যেভাবে তারা ওই যে তড়পানোটা মানে যে কষ্টটা আপনি পুরো ফিল করতে পারবেন, এই যে ইমোশন পুরো কানেক্ট করছে আমাদের সাথে, পুরোভাবে আপনি বুঝতে পারবেন যে সেই ওইখানে যে পারফরমেন্স যারা দিচ্ছে তারা যে ফিল করছে সেই সেম ফিলিংটা আমাদের হচ্ছে। আমাদের যেন মনে হচ্ছে যখন ওই জল তেষ্টাটা পাচ্ছে না, আপনি মনে করবেন যেন আপনি ওই জায়গাটায় আছেন এবং আপনার এখন জল তেষ্টা পাচ্ছে, এরকম লেভেলের পারফরমেন্স তারা বার করেছে। মানে মানে সেরা সেরা কাজ আমি বলবো, জাস্ট মারাত্মক লেভেলের পারফরমেন্স দিয়েছে। শুধু পৃথ্বীরাজ সুকুমার না, যে কটা ক্যারেক্টার আছে তাদের যে ওই কষ্ট, ওই যে একটা মানে লোনলিনেস, ওই যে একটা মানে কি বলবো হিন্দিতে যে বলে না তাড়াপ, সেই তাড়াপটা আপনি দেখতে পারবেন। সেটা জল তেষ্টাই হোক, সেটা নিজের ফ্যামিলিকে দেখার জন্য হোক, সেটা এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য হোক। ওভারঅল ফিল্মটা টেকনিক্যালি তো খুবই স্ট্রং, তার পাশাপাশি পারফরমেন্স অনুযায়ী আলাদা লেভেলে যে কজন পারফরমেন্স দিয়েছে যত্ন নিয়ে পজিটিভ ভাইবসের সাথে একদম ফ্যান্টাস্টিক একটা পারফরমেন্স দিয়েছে, সেরা হয়েছে কাজটা। যতক্ষণ আপনি ফিল্মটা দেখবেন লাস্ট পর্যন্ত আপনার মনে হবে যে না এই ক্যারেক্টারটা যেন আমি হাতে করে বাড়ি দিয়ে আসি, এরকম একটা কনভিন্সিং একটা পারফরমেন্স দিয়েছে পৃথ্বীরাজ সুকুমারন। এখানে যারা আরবিয়ানের যে ক্যারেক্টারগুলো প্লে করেছে তাদেরও পারফরমেন্স খুব ভালো। কিছু কিছু শট এত সুন্দর নেওয়া আছে যে একটা উট সে কঙ্কাল হয়ে পড়ে আছে, একটা মানুষ তাকে ওই পাখিগুলো খাচ্ছে, এবং ওই পাখিগুলোর ভিএফএক্সটা আপনি দেখবেন, মানে আমি জানি না ওটা অরিজিনালি না ভিএফএক্স, কিন্তু এখানে ভিএফএক্সের কাজ ব্যাপক, মানে সেরা সেরা ভিএফএক্স, এখানে সাপ থেকে শুরু করে ওই পাখি, সেরা সেরা ভিএফএক্স, মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট সিনেমাটা হেভি। এবার লাস্ট যেটা এই ফিল্মের সব থেকে স্ট্রং পয়েন্ট, সেটা হচ্ছে A R রহমান। তার মিউজিক, যেখানে মিউজিকগুলো ইউজ করে, পার্টিকুলার একটা সিন আছে আমি বলে দিচ্ছি, যেখানে আমাদের ইসলামের মানে দোয়া, ওই জায়গাটা থেকে বেরোবে, আমরা যে বিভিন্ন দোয়া আছে ঠিক আছে, সেই দোয়াগুলো মিশিয়ে যে একটা অ্যারবিকে একটা গান তৈরি করা হয়েছে, বা বলা যায় একটা দোয়ার যে একটা শ্লোক তৈরি করা হয়েছে, সেইটা জাস্ট ব্যাপক। যারা আমরা ইসলাম ধর্মে যারা আছি ঠিক আছে, তারা এই সিনেমাটি যখন দেখবে, আপনি যদি এই দোয়াটি ভালো করে শোনেন, তো অনেক জানা দোয়া যেগুলো আমরা পড়ি, সেই দোয়াটার মাধ্যমে দিয়ে একটা A R রহমান গান ক্রিয়েট করেছে, যা এখানে দিয়ে মানে আমাদেরকে যেখান থেকে বোঝাচ্ছে যে এইখান থেকে বেরোনোর জন্য আল্লাহর সাথ দরকার, আল্লাহ ছাড়া কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না, এবং কিভাবে তারা দোয়া পাঠ করতে করতে আল্লাহ তাদের দিকে মানে নিয়ে যাচ্ছে, পথ খুলছে। একটা টাইমে পৃথ্বীরাজ সুকুমারন সে আল্লাহর উপর বিশ্বাস করবে না, সে নিজেই একটা মুসলিম ক্যারেক্টার প্লে করেছে এখানে, সে বিশ্বাস করবে না, সে একটা জায়গায় বলবে যে আল্লাহ কোথায় আছে, যদি থাকতো তাহলে আমাদের কেন এরকম অবস্থা হতো। কিন্তু সেই টাইমটাকেই ডিরেক্টর আবার পরে দেখাচ্ছে যে আস্তে আস্তে কীভাবে ডিরেক্টর মানে ক্যারেক্টারটার প্রতি আল্লাহর একটা যে টান সেটা নিয়ে আসছে, কীভাবে একটা ডায়লগ আছে যেটা রেফারেন্স আছে আমাদের মুসা আলাইসাল্লামের, ঠিক আছে, যে মুসাও তাকেও আল্লাহ ঠিক এইভাবে করে দিয়েছিল, ঠিক আছে, মানে সেই জায়গাগুলো জাস্ট আপনি শুনবেন, যারা আমাদের ইসলাম ধর্মী ভাই বোনেরা আছে তারা জাস্ট ব্যাপক হিট করবে, তাদেরকে ব্যাপক লাগবে। এবং সেরা এই যে ইসলামের যে হোমাজগুলো দিয়েছে না, সেইগুলো এই জায়গাটায় এই ফিল্মটার জন্য সেরা কাজ করে। আমার ব্যাপক লেগেছে আল্লাহর সাথ কোথায় দরকার, কোথায় মানুষ যখন চারিদিকে কিছু নেই সেখানে আল্লাহ কিভাবে হেল্প করে, এই ফিল্মটার মাধ্যমে ব্যাপক দেখিয়েছে। ডিরেক্টরকে হ্যাটস অফ, সে এইভাবে সিনেমাটোগ্রাফি দিয়ে, এইভাবে পারফরমেন্স দিয়ে, এইভাবে ডিরেকশন দিয়ে ফিল্মটাকে বানিয়েছে। ফিল্মটা মারাত্মক লেভেলে ব্লকবাস্টার হয়েছে, শুধু বাজেট রিকভার না, শুধু বক্স অফিস না, ক্রিটিক্যালি ব্যাপক একটা অ্যাক্লেম ফিল্ম হয়েছে। 80 কোটি টাকার বাজেটে ডবল কালেকশন করেছে, 160 কোটি টাকা। পৃথ্বীরাজ সুকুমারন আউট অফ দ্য বক্স গেছে এই সিনেমাটির জন্য, তার যে পারফরমেন্স আপনার মনে থেকে যাবে। A R রহমানের ওই যে মিউজিকের যে টেস্ট, ওই যে মিউজিকের যে ভ্যারাইটি, ওই যে দোয়ার মাধ্যম দিয়ে যেগুলো ক্রিয়েট করেছে, জাস্ট অন্য লেভেলে হিট করে। কিছু কিছু ডায়লগ এত ইম্প্যাক্টফুল, এত ইন্টেন্স, মানে সেরা। বেশি কিছু বলবো না, বললে ভিডিও অনেক লং হয়ে যাবে। মাস্টারপিস সিনেমা কাকে বলে, এই সিনেমাটি দেখুন, জাস্ট হেভি। তবে হ্যাঁ, আমার মনে হয় সিনেমাটি একটু ছোট করা যেতে পারতো, 2 ঘন্টা 50 মিনিট অনেকটা রান টাইম, 10-15 মিনিট এমনিই কাটা যেত। তো যেহেতু একটা কমার্শিয়াল ট্রিটমেন্ট রাখতে হবে, তাই জন্য কিছু গান ফান এলিমেন্টসগুলো দিয়েছে,
ওভারঅল সিনেমাটা মাস্টারপিস, মাস্ট ওয়াচ সিনেমা, হাইলি রেকমেন্ডেবল সিনেমা। আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কীরকম লেগেছে। যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য